আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ এবং ২৭ ব্যাচ। ইয়াস, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমাদের সবাইকে আমি আমার ক্লাসে ওয়েলকাম জানাই। তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসলাম। আসলে এই ক্লাসটা একটু গাইডলাইনমূলক ক্লাস। হ্যাঁ, বিশেষ করে তোমরা হয়তো অনেকে আমাকে চেনো, আমি বাংলা পড়াই। হ্যাঁ, তোমরা এসএসসিতে হয়তো আমাকে দেখছো, কিংবা এইচএসসিতে আমার বিভিন্ন কোর্সগুলোতে তোমরা ছিলা। তো আজ আমার মনে হলো যে তোমাদের উদ্দেশ্যে একটা গাইডলাইন দেওয়া প্রয়োজন, বিশেষ করে ২৭ ব্যাচের জন্য, ইভেন ২৬ ব্যাচের জন্য। ২৭ ব্যাচ কলেজে গেছো আজ হয়তো বা ২-৩ দিন হয়েছে, আর ২৬ ব্যাচ প্রায় ১ বছর তোমরা কলেজে পার করলা। অনেক তো দুষ্টামি করলা, লেখাপড়ার কি অবস্থা না অবস্থা এটাই আজকে আমাকে তোমরা জানাবা, ঠিক আছে? মূলত আলোচনার বিষয় হচ্ছে এই মুহূর্তে এই দুই ব্যাচ কিভাবে বাংলা প্রথম পত্র পড়াটা শুরু করবে। কারণ আমি জানি ২৭ ব্যাচও শুরু করেনি, তাদের গায়ে একটু বাতাস লাগছে, একটু বড় হয়ে গেছে, তাদের পাখা গজাইছে, এই কথাগুলোই তো আমাদের সিনিয়ররা বলে, তাই না? আর ২৬ ব্যাচ তারা হয়তো বা একটু মানে কি হয়ে গেছে, একটু ডাউন হয়ে গেছে, একটু আলসে হয়ে গেছে। তো শুরু করা যাক আজকের আলোচনাটা। আজকের আলোচনার বিষয় হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে বাংলা প্রথম পত্র সিলেবাস এবং মানবন্টন। এটা ২৭ ব্যাচের জন্য একদম নতুন। ২৬ ব্যাচ মনে করতে পারো যে এটা আসলে কি প্রয়োজন, কারণ আমরা তো ১ বছর পার করে ফেলছি। অনেকেই জানে না হয়তোবা কিভাবে একটা রচনা পড়ে শেষ করা যায়। তোমরা জানো তোমাদের টোটাল ১২টা গদ্য, ১২টা পদ্য এবং একটা নাটক, একটা উপন্যাস, অর্থাৎ ২৬টা রচনা আছে বাংলা প্রথম পত্রে। যদিও আজকের আলোচনাটা শুধুই বাংলা প্রথম পত্র নিয়ে। এই ২৬টা রচনা পড়তে আসলে আমাদের কয়টা ক্লাসের প্রয়োজন হয়, কিভাবে পড়া উচিত, সেটা নিয়ে আমি কথা বলবো। এরপর শুধু একাডেমিক পড়াই কি এইচএসসিতে পড়া উচিত, নাকি একাডেমিক টু অ্যাডমিশন দুইটাই পড়া উচিত, অথবা অ্যাডমিশন পড়লে কি একটু বেশি চাপ হয়ে যাবে আমাদের, নাকি আমরা এইচএসসির পরে অ্যাডমিশনটা শুরু করব। লাস্ট, অনলাইন কোর্সে বাংলা পড়া উচিত নাকি অফলাইন কোর্সে বাংলা পড়া উচিত, ইভেন বাংলা কি একা পড়া যায়, এগুলা নিয়ে আজকের আলোচনাটা আমি করব তোমাদের সাথে। তো এখন লেট না করি, দেখো আমাদের প্রথম যে আলোচনাটা, সেই আলোচনাটা বাংলা প্রথম পত্র সিলেবাস এবং মানবন্টন নিয়ে। এখানে দুই ধরনের প্রশ্ন আসে, যে সিলেবাস কি চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কতটুকু, ঠিক আছে? এরকম দেখো, বহু বছর পর ২০২৬ সালে সিলেবাসটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়। আমরা বলতে পারি যে সালে সম্পূর্ণ বা ফুল সিলেবাসে পরীক্ষা হবে, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, এবং এই সিলেবাসটা কিন্তু একটু চেঞ্জড, যেটা আমরা যদি একটু খেয়াল করে দেখি ২০২১ সাল থেকে, যদিও ২১-এ তো আসলে বাংলা ছিল না, ২০-এ তো এইচএসসি হয় নাই, ২০১৯ সালের পরে ফুল সিলেবাসে পরীক্ষা হবে ২৬-এ এবং নতুন একটা সিলেবাসে পরীক্ষা হবে ২৬-এ। একটু যদি আমরা খেয়াল করি যে ২০১৯, তাই তো ১৯-এর পরে একদম ২০২৬-এ এসে বইটা পরিবর্তন হয়, বই একটু হলেও চেঞ্জ হয় এবং অনেকাংশেই চেঞ্জ হয়ে যায়। বইটা কেমনভাবে চেঞ্জ হয় সেটা নিয়ে একটু কথা বলি। যে তোমাদের কিন্তু বাংলা সাহিত্য পাঠ যে বইটা, এই বইয়ে টোটাল দেখবা ৩০টা গদ্য, ৩০টা পদ্য আছে বইটাতে। বাট এই ৩০টা গদ্য এবং ৩০টা পদ্য কিন্তু পড়া লাগে না। তোমাদের পড়তে হয় কয়টা? তোমাদের পড়তে হয় হচ্ছে ১২টা গদ্য, ১২টা গদ্য আর ১২টা পদ্য। এই হচ্ছে তোমাদের পড়তে হয়, ঠিক আছে? এটা কিন্তু তোমরা জানো। আচ্ছা, এখন কোন ১২টা পড়তে হয় সেটা আসলে কি? কারণ আজকে আমি অনেকের সিলেবাসটা দেখলাম, সিলেবাসটা দেখে দেখলাম যে যেই সিলেবাসটা কলেজ থেকে দেওয়া হয়েছে সেই সিলেবাসটা একটা রং সিলেবাস, ভুল সিলেবাস। কেন ভুল সিলেবাস আমি তোমাদেরকে একটু বলি, আগে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের। হ্যাঁ, এই হচ্ছে বোর্ড দিছে এই সিলেবাসটা আমাদের গত বছর। তোমরা ২৬ ব্যাচ রিলেট করতে পারবা, ২৭ ব্যাচকে একটু বলি তোমাদের কি কি পড়তে হবে, অ্যাকচুয়াল সিলেবাসটা কি। এই যে হচ্ছে গদ্য, দেখো প্রথমত আমাদের গদ্য বা আমাদের বই পড়াটা শুরু হবে এই যে এটা দিয়ে, বাংলার নব্য লেখকদের প্রতি বা নব্য লেখকদের প্রতি নিবেদন, ঠিক আছে? এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রচনাটা থেকে দেখবা। এটা ২০১৯ সালে যে যখন আমরা লেখাপড়া আমি ২০১৭-তে পরীক্ষা দিই, আমি এটা পড়ছিলাম না। আমি পড়ছিলাম হচ্ছে বিড়াল নামক একটা প্রবন্ধ, ছিল খুব বিখ্যাত। এরপরে ২০২২-এ হালকা একটা সিলেবাস চেঞ্জ হয়, কিছু গদ্য পদ্য এদিক ওদিক করে, তো তখন এইটা অ্যাড করছিল। ইভেন এখনো তোমাদের এটা দিয়েই শুরু করতে হবে। তো সিলেবাসের প্রথম রচনাটা হচ্ছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। এরপর দেখো অপরিচিতা। হ্যাঁ, এটা আগে, এটা ওল্ড। এই যে সাহিত্য খেলা, এটা না নিউ, এটা নিউ।
2026 থেকে শুরু হয়, তার মানে 27 ব্যাচেরও এটা পড়তে হচ্ছে। এরপর দেখো বিলাসী, এটা পুরাতন। অর্ধাঙ্গী, এটা কিন্তু নতুন, বাট আমি আজকে যেটা দেখলাম অনেকের সিলেবাসে লেখা হচ্ছে গৃহ। এই গৃহটা কিন্তু 2026-এর আগে ছিল। তার মানে 26 এবং 27 তোমরা কিন্তু এই গৃহ রচনাটা পড়বা না, তোমরা পড়বা কিন্তু অর্ধাঙ্গী, মনে রেখো। এবং দুইটাই কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা। আবার অনেকের সিলেবাসে দেখলাম, বহু আগের সিলেবাস হয়তো বা তাদের কলেজ থেকে দিয়ে দিছে, চাষার দুখু। তো চাষার দুখু পড়ছে কারা জানো? 2019-এর পোলাবাইনগুলা। তো তোমাদের পড়তে হবে অর্ধাঙ্গী। এরপর আসো যৌবনের গান। অনেকেরটাই লেখা আছে আমার পথ। আমার পথ, এই আমার পথটা 2025 পর্যন্ত ছিল, বুঝতে পারছো? শর্ট সিলেবাসে ছিল। কিন্তু এখন 26 এবং 27 তোমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তাদের কিন্তু পড়তে হচ্ছে যৌবনের গান। এইটা কিন্তু পড়া লাগবে না। তোমরা দেখো তো মোতাহের হোসেন চৌধুরীকে চেনো না বলো? এই যে মোতাহের হোসেন চৌধুরীর নতুন একটা রচনা জীবন বৃক্ষ, যদিও রচনাটা পুরাতন, বাট সিলেবাস 26 সালের পোলাপাইনগুলো এটা প্রথমবার পড়লো, তার আগের পোলাপাইন জীবন বৃক্ষটা পড়েনি। ঠিক আছে, এবার দেখো তো গন্তব্য কাবুল, এটাও নতুন, সৈয়দ মুজতবা আলী। তার আগে এটা ফুল সিলেবাসেও ছিল না, এটাও 26 ব্যাচ থেকেই নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। মাসি পিসি, এটা অনেক আগের, এটা অনেক আগের, সেই মান্দার তামল থেকে আমরা পড়ে আসতেছি মাসি পিসিটা। খুব মজার একটা গল্প, সাথে একটু কষ্টেরও গল্প। এবার দেখো এই যে কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটা নতুন, টোটালি নতুন। এটা মানে 26 ব্যাচ প্রথমে পড়া শুরু করছে এটাকে, তারপর তোমরা 27 ব্যাচ। এরপরে দেখো রেইনকোট, এটা অনেক আগে। নেকলেস, এটাও আগেরই। তাহলে বুঝতে পারছো যে গদ্যের ভিতরে তোমাদের 26 ব্যাচের এবং 27 ব্যাচের নতুন এডিশন কোনগুলো আসলে? এই যে দেখো, এইটা একটা নিউ এডিশন, এই যে এইটা একটা নিউ এডিশন, হ্যাঁ এইটা একটা নিউ এডিশন, সাথে এইটা একটা নিউ এডিশন, হ্যাঁ এই গন্তব্য কাবুল এটা নিউ এডিশন, মানে সিলেবাসে নিউ এডিশন। কপিল দাস মুর্মুর এটা নিউ এডিশন। তাহলে কয়টা নিউ এডিশন হলো? 1 2 3 4 5 6টা। তার মানে তারা যারা এখন বই কিনবা, তারা 26 সালের আগের কোনো যদি বই কেনো, তাহলে দেখবে অনেকগুলো নাও মিলতে পারে। ঠিক আছে, এই 12টা গদ্য তোমাদের পড়তে হবে। এইবার আসো কোন 12টা পদ্য আমাদের পড়তে হবে। দেখো এই যে দেখো ঋতু বর্ণন থেকে শুরু হচ্ছে, এইটা কিন্তু আগের সিলেবাসে ছিল না, 26 সাল থেকে নতুন ইনক্লুশন হয়েছে এটা। 27 ব্যাচও তাহলে এটাই পড়ছে, পরপর 2 বছর তো সিলেবাস চেঞ্জ হয় না, তার মানে এইটা নতুন। তোমরা যারা ঋতুবর্ণনটা পড়তে চাও এবং আমার কাছে পড়ে অভ্যস্ত, তোমরা ইউটিউবে একটু সার্চ দিবা ঋতুবর্ণন সাকিব স্যার, দেখবা 2টা ক্লাস পাবা একদম এমসিকিউ সমাধান সহ। এই যে, ঠিক আছে। এবার আসো অনেক ভয়ানক একটা রচনা ভাবে বাচ্চারা, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এটা কিন্তু নতুন না, বুঝছো? এটা 2000 বহুত আগে থেকে এটা সিলেবাসে আছে, কিন্তু যেহেতু 2025 সাল পর্যন্ত শর্ট সিলেবাস ছিল, তো শর্ট সিলেবাস এটা ছিল না, তো 26 27 তো এটা পড়াই লাগতেছে যেহেতু লং সিলেবাস বা ফুল সিলেবাস। তো বিভীষণের প্রতি মেঘনাদ এখানে 72 লাইনের একটা কবিতা। কবিতাটা কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু শব্দের চয়নগুলা কঠিন, কারণ ওই আমলের কথাবার্তা, তো ওই আমলে তো আমাদের মতো এত সিম্পল বাংলায় কথা বলতো না ওরা। ঠিক আছে, তো এটা দেখো সোনার তরী। তারপর হচ্ছে বিদ্রোহী কবিতাটা, এটাও কিন্তু মোটামুটি ভালোই কিছু রেফারেন্স আছে এখানে, সাম্প্রদায়িক রেফারেন্স আছে, ধর্মীয় রেফারেন্স আছে, ঐতিহাসিক রেফারেন্স আছে এটা। ঠিক আছে, এবার দেখো সুচেতনা। সুচেতনাটা 25 সালের শর্ট সিলেবাসে ছিল না, 26 27 2 ব্যাচেরই সুচেতনা পড়তে হবে। এবার একটু দেখো প্রতিদান, এটা শর্ট সিলেবাসে ছিল, তোমাদেরও পড়তে হচ্ছে। এবার দেখো তাহারই পরে মনে, খুব সুন্দর 30 লাইনের একটা কবিতা, হ্যাঁ এটাও নতুন ইনক্লুশন না, এটাও বইতে আগে ছিল, সিলেবাসে আগে ছিল, তোমাদের হইতে পড়তে হচ্ছে এই কারণে। এবার একটু আসো পদ্মা। এই পদ্মাটা সিলেবাসে ছিল আসলে, কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, যে কারণে 2025 সালের বাচ্চা কাচ্চাগুলো এটা পড়েনি, কিন্তু 26 27 বা তার পরবর্তী অনাগত কালের শিশুরা এটা পড়বে। এবার আসো ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। নতুন একটা ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে এই যে প্রত্যাবর্তনের লজ্জা। ইউটিউবে সার্চ দিলে তুমি পাবা আমার ক্লাস প্রত্যাবর্তনের লজ্জা, একটা ক্লাস আছে, তোমরা একটু দেখে রাখতে পারো ক্লাসটা। ঠিক আছে, এই প্রত্যাবর্তনের লজ্জা এবং ঋতুবর্ণন নতুন ইনক্লুশন 26 এবং 27-এর জন্য। হ্যাঁ, তার আগে বাদ বাকি সবগুলাই বলতে পারি যে আসলে ছিল। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, গদ্যের বেলায় 6টা 2026 সালে নতুন করে অ্যাড করা হয়েছে, এবং পদ্যের বেলায় 2টা, মোট 8টা আমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে টোটাল 24টার ভিতরে। এবার একটু দেখো, তোমাদের একটা নাটক পড়তে হবে আর একটা উপন্যাস পড়তে হবে। এই নাটক উপন্যাস মিলাই তোমাদের ইন্টারের
সহপাঠ বইটা। এখন তোমরা সবাই জানো যে নাটকটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং উপন্যাসটা হচ্ছে লাল সালু। বিখ্যাত কালজয়ী উপন্যাস, কালজয়ী নাটক। তোমরা এই দুইটা পড়বা এবং এই দুইটার অনলাইনে কোনো ম্যাটেরিয়াল নাই, মানে লাইন বাই লাইন পড়ে যারা অভ্যস্ত তারা আবার অনলাইনে এই জিনিসটার ম্যাটেরিয়াল পাবে না। তো আল্লাহর রহমতে আমি এটা এর আগের বছর করতে সক্ষম হয়েছিলাম। তোমাদের জন্য আমি দুইটা ক্লাস সাজেস্ট করে দিতে চাই, যারা একটু আগায় থাকতে চাও তাদেরকে একটু বলি। এই যে দেখো, বাংলা প্রথম পত্র সহপাঠ উপন্যাস লাল সালু, ঠিক আছে? এখানে 8টা ক্লাস আছে এবং এই 8টা ক্লাস আমার বইয়ের প্রত্যেকটা লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি তোমাদেরকে পড়াইছি। তোমরা এখন যেহেতু 2x বা 2x এর চল চলতেছে, 2x দিয়ে হলেও ক্লাসগুলা দেখো। মূল ভাব, সারাংশ, সারমর্ম, ইভেন লাল সালু সিনেমাটা দেখেও তুমি হয়তোবা কোনোভাবে সৃজনশীল লিখতে পারবা, বাট সৃজনশীলে ভালো মার্ক তোলা সম্ভব না। আর এমসিকিউ তো 3টা আসবে, 30-এর ভিতরে 3, মানে 10% এমসিকিউ তোমার হচ্ছে এই লাল সালু থেকে আসবে। এটা তো পারবা না তোমরা না পড়লে। তো এই যে তোমাদের এই ক্লাসটা সাজেস্ট করে গেলাম আমি, একদম লেটেস্ট ক্লাস, ক্যামেরা, মাইক্রোফোন এবং খুব ভালো মতো স্মার্ট বোর্ডে নেওয়া ক্লাস। তোমরা এইটা একটু দেখে ফেলো আগে আগে, হ্যাঁ? আর এই যে নবাব সিরাজউদ্দৌলা, টোটাল 12টা দৃশ্য আছে, 4টা অঙ্ক আছে, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। প্রত্যেকটা রেফারেন্স, ইতিহাস, সব কিছু আমি চেষ্টা করছি যতটুকু পারি পড়াইতে। সবই পড়ানো শেষ। এখানেও প্রায় কয়টা ক্লাস থাকার কথা? 8টা ক্লাস, মানে টোটাল 16টা ক্লাসের মাধ্যমে তোমরা একটু তোমাদের সহপাঠটা তোমরা শেষ করে দিতে পারবা। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এইবার আমাদের যে আলোচনার বিষয়টা ছিল সেটা ছিল কি বলতো? সেটা হচ্ছে মান বন্টন। আমি এইবার একটু মান বন্টনটা তোমাদেরকে বলি যে এই 100 মার্কের বন্টনটা কিভাবে হয়। দেখো, 100 মার্কের বন্টনটা কিভাবে আমরা করব, হ্যাঁ? দেখো, বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউট আমাদের কিভাবে করা, ডিস্ট্রিবিউশন। মার্ক ডিস্ট্রিবিউশনটা অনেকটা এসএসসির মতোই, হ্যাঁ? তোমরা কি জানো, এবার তোমরা যারা বিশেষ করে 24 এসএসসি দিছো কিংবা 25 এসএসসি দিছো, তাদের সাথে কিন্তু 26-এর এসএসসির কোনো মিল নাই। তাদের একটু চেঞ্জ হয়েছে, তারা এখন 5টা সিকিউ লিখবে, তোমরা লিখছিলা 7টা। এখন তোমরা অনেক মজায় থাকতে পারো, মাত্র 5টা। আসলে মাত্র 5টা না, ওদের আরো 20 মার্ক আছে, যেটা বর্ণনামূলক বা রচনামূলক অংশের জন্য বরাদ্দ, ঠিক আছে? তো বর্ণনামূলক এবং রচনামূলক অংশে 2টা প্রশ্ন আসবে। 2টা প্রশ্ন অনেকটা সৃজনশীলের মতোই 10-10 করে। ওই 10-এর ভিতরে একটাই 3 মার্ক, একটাই 7 মার্ক। সো প্যারা কিন্তু আছে, হ্যাঁ? তোমরা যখন সৃজনশীলের লাস্ট পার্টটা ছেড়ে দিতা তখন 4 ছেড়ে দিতা, বাট ওরা যদি ছাড়ে তাহলে 7 মার্ক ছাড়বে। তাহলে একটু টাফ হয়ে গেছে। এবার একটু দেখো, মার্ক ডিস্ট্রিবিউশনটা বলি। মার্ক হচ্ছে 100 মার্ক, এটা তো আমরা সবাই জানি, হ্যাঁ? তোমরা বলবো ভাই হাসাইলেন, নতুন কিছু বলেন। আচ্ছা, নতুন বলতেছি। সিকিউতে মার্ক কত? সিকিউতে মার্ক হচ্ছে 70। তোমরা বলবো আবারও হাসাইলেন ভাই। আচ্ছা, এমসিকিউতে মার্ক কত? এমসিকিউতে মার্ক হচ্ছে 30। ডিস্ট্রিবিউশনটা এরকম আসে যে টোটাল 12টা গদ্য থেকে সিকিউ হয় হচ্ছে 4টা। 12টা গদ্য থেকে সিকিউ কোয়েশ্চেন আসে 4টা, 12টা পদ্য থেকে সিকিউ কোয়েশ্চেন আসে 3টা। তার মানে বলা যাচ্ছে না কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, এটা আসলেই বলা যায় না। অনেকে বলে এইগুলা বেশি ইম্পর্টেন্ট কারণ আগের সিলেবাসেও আসছিল, আগের বছরও আসছিল। ভাই এভাবে হয় না, তোমাদের আলটিমেটলি সবই পড়তে হবে। এরপর একটু দেখো, একটা যে নাটক আছে না, এই যে একটা নাটক, হ্যাঁ? আচ্ছা, এখানে একটু লিখে দেই গদ্য, এখানে একটু লিখে দেই পদ্য, আর এখানে একটু লিখে দিলাম ধরো নাটক, আর এটা দিলাম হচ্ছে উপন্যাস, হ্যাঁ? উপন্যাস, এই যে উপন্যাস। দেখো, একটা উপন্যাস, এখান থেকে সিকিউ আসবে কয়টা জানো? এখান থেকে সিকিউ আসবে 2টা। এখান থেকে সিকিউ আসবে কয়টা? এখান থেকে সিকিউ আসবে 2টা। তাহলে টোটাল কত মার্ক গেল বলো তো? 7, 11টা, হ্যাঁ, সরি 11টা সিকিউ তোমাদের পরীক্ষায় আসবে। এখন কয়টা অ্যান্সার করতে হবে? এই 2 বিভাগ থেকে, এই যে দেখো, এই 2 বিভাগ থেকে ন্যূনতম 2টা অ্যান্সার করে টোটাল 5টা কমপ্লিট করে দিয়ে আসতে হবে। ন্যূনতম 2টা দিতেই হবে তোমাদেরকে। মানে মূলত এই যে বিভাগ কয়টা আসলে, এই দেখো, এটা এ বিভাগ, এইটা ধরলাম বি বিভাগ, এবং এইটা ধরলাম সি বিভাগ। বুঝা গেছে? এই বিভাগগুলা থেকে 4টার ভিতরে ন্যূনতম তোমার 2টা দিতেই হবে। এখানে ন্যূনতম তোমার 2টা দিতেই হবে। তুমি চাইলে ধরো এখান থেকে 2টা দিলা, এখান থেকে 2টা দিলা, তারপর কোত্থেকে দিবা? ধরো গদ্য থেকে আরো একটা দিতে চাও, তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। নাটক উপন্যাস থেকে একটা একটা করে তো টাচ করতেই হবে তোমার। তাহলে এই হচ্ছে ডিস্ট্রিবিউশন 11টা সিকিউ এর। এবার 30টা এমসিকিউ এর একটু ডিস্ট্রিবিউশনটা বলি তোমাদেরকে। একটু বলে রাখি যে 24টা কোয়েশ্চেন, 24টা এমসিকিউ আসবে হচ্ছে সাহিত্য পাঠ বইটা থেকে। সাহিত্য পাঠ, সাহিত্য পাঠ বই মানে কি? সাহিত্য পাঠ বই মানে হচ্ছে
তোমার এই যে 24টা গদ্য পদ্য থেকে, 24টা গদ্য প্লাস পদ্য থেকে। এখন এইবার এইটাকেও ভাইবো না যে 24টা গদ্য পদ্য মানে প্রত্যেকটা থেকে একটা আসবে, এরকম না। এমনও দেখা যেতে পারে একটা রচনা থেকে 3টা কোয়েশ্চেন আসছে, আবার এমনও দেখা যেতে পারে একটা রচনা থেকে একটা কোয়েশ্চেনও হয় নাই। কিন্তু এই যে নাটক আছে না তোমার, নাটক, এই নাটক থেকে 3টা এমসিকিউ পাবা। হ্যাঁ, মোটামুটি বলা যায় যে একটা জ্ঞানমূলক এমসিকিউ আর একটা হচ্ছে উদ্দীপক রিলেটেড, 2টা পার্ট থাকে। হ্যাঁ, প্রয়োগ উচ্চতর দক্ষতা এবং হচ্ছে তোমার ভাবের সঙ্গতি। এবার একটু দেখো, আর উপন্যাস, উপন্যাস থেকেও তোমরা 3টা এমসিকিউ পাবা। ঠিক আছে, তাহলে টোটাল কত গেল? টোটাল 30টা এমসিকিউর হিসাব। এই হচ্ছে তোমাদের মানবন্টন। ডান, মানবন্টনটা ডান। এবার পরবর্তী আলোচনার বিষয়তে আসি। দেখো, পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে কিভাবে একটা রচনা পড়ে শেষ করা যায়। কিভাবে? কারণ 24টা প্লাস একটা নাটক, একটা উপন্যাস, 26টা। একটু বলি, একটা রচনাকে তোমরা 4 খণ্ডে বিভক্ত করবা। কিভাবে? প্রথমে আসো কবি পরিচিতি। কবি পরিচিতি। এখন তোমরা বলবা ভাই এটা পড়তে আমার খুব বিরক্ত লাগে, কিন্তু বাপ প্রশ্ন আসবেই, দেখাচ্ছি। কবি পরিচিতি থেকে এমসিকিউ আসবে, কবি পরিচিতি থেকে সৃজনশীল আসবে। আগে সৃজনশীল নিয়ে আলোচনা করব, তারপরে এমসিকিউতে আসি। এরপরে মূল রচনা। হ্যাঁ, মূল রচনা, এটা তো বাদ দিতে পারবা না তুমি, গেল। এরপরে শব্দার্থ ও টিকা। ভাই বাদ রাখলেন কি? কবি পরিচিতি, সরি পাঠ পরিচিতি। দেখো, পাঠ পরিচিতি কিচ্ছু বাদ রাখি নাই, কারণ সব পড়তে হবে। এক্স্যাক্টলি তোমার সব পড়তে হবে। কেন ভাই, কিভাবে সব পড়বো? কারণ আমরা তো পরীক্ষার আগে খালি পাঠ পরিচিতি পড়ে যে পরীক্ষা দিয়ে আসছি, রেজাল্ট জাতামাতা হয়েছে, ওভারঅল A+ হয়েছে। এমনি হবে না, ঠিক আছে, এমনি হবে না। দেখো, কবি পরিচিতি তোমার পড়তেই হবে। কেন জানো? কারণ কবি পরিচিতি থেকে এমসিকিউ, ইভেন ক বা জ্ঞানমূলক এটা আসে, এবং এটা প্রমাণিত। কিভাবে এটা আসে, কিভাবে প্রমাণিত? যদি তোমাদেরকে একটা এমসিকিউ দেখে, ধরো অপরিচিতা গল্পটাকে আমরা আজকে এক্সাম্পল হিসেবে ধরছি, বা আমাদের গিনিপিগ আজকে অপরিচিতা গল্পটা। দেখো তো, এই যে প্রশ্নটা করা হয়েছে, রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানের গল্প। যা দুষ্টু। হ্যাঁ, ছেলেরা তো এটা ভুলবে না জীবনে, কোনো ছেলে এটা ভুলবে বলো? এটা একটু মনে রেখো, মুসলমানের গল্প হচ্ছে তার সর্বশেষ ছোট গল্পের নাম। এবং এটা যে বোর্ডে আসছে, এই যে তার প্রমাণ। তার মানে কবি পরিচিতি থেকে যে প্রশ্ন হয়, এটা জাস্ট একটা নমুনা। প্রত্যেকটা রচনা থেকেই কিন্তু এরকম কবি পরিচিতি থেকে প্রশ্ন হয়েছে, বুঝতে পারছো? এর জন্য এই যে ধরো অপরিচিতা বইটা, হ্যাঁ, কই আছে? এটা কি বাইরে থেকে দিছে বা কোথা থেকে দিছে? দেখো, এই যে এখানে একটা সুন্দর লাইন লেখা, যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোট গল্পের নাম মুসলমানির গল্প। ব্যাপারটা বোঝা গেছে? এবং তার প্রথম ছোট গল্পের নাম ভিখারিনী। ব্যাপারটা কি বোঝা গেছে? তাইলে কবি পরিচিতি কিন্তু তুমি বাদই দিতে পারবা না। এবার আসো, কবি পরিচিতি পড়লাম, এমসিকিউটা আগে একটু বুঝাই, হ্যাঁ, বা ক বা সিকিউটা একটু বুঝাইলাম। এবার একটু দেখো, এই মূল রচনা থেকে আমার কি পড়তে হবে। মূল রচনা থেকে অনেক কিছু পড়া যায়। প্রথমত, মূল রচনা থেকে এই যে খুঁটিনাটি যে ব্যাপারটা না, তথ্য, এই তথ্য থেকে কিন্তু ভালো এমসিকিউ আসে। কেমন এমসিকিউ আমার এটা তুলতে মনে নাই, তবে আমি তোমাদেরকে একটু বলি যে প্রশ্নটা এভাবে করতে পারতো। দেখো, কোর্সে দেখবা 2বার, বা তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে 2-3বার এই প্রশ্নটা আসছে, যে অনুপমের বাবার পেশা কি ছিল? পেশা, এই প্রশ্নটা বোর্ডে আসছে মেবি 2বার, 2022 সালের দিকে, 23 সালের দিকে। তোমরা একটু টেস্ট পেপার ঘাটায় দেখবা। তাহলে তার পেশা ছিল হচ্ছে ওকালতি, বা উকিল ছিল, তাই না ব্যাপারটা? তো এই যে মূল রচনা যখন পড়বা, মূল রচনার এই পার্টগুলো একটু ভালো মতো তোমার পড়তে হবে। আর চরিত্র তো পড়তেই হবে সৃজনশীলে ভালো করার জন্য, ঠিক আছে? খুব ভালো মতো পড়তে হবে। এবার একটু দেখো, আমি আমার স্লাইডে আর কি রাখছিলাম, যে শব্দার্থ থেকে কি আসলেই প্রশ্ন হয়? হয়। এবং মনে রাখো, শব্দার্থ থেকে সব থেকে বেশি অনুধাবনমূলক প্রশ্ন তোমরা পাবা। ভাই, অনুধাবনমূলক প্রশ্ন, তা আবার শব্দার্থ থেকে, এটা কিভাবে, কি বুঝলাম না ব্যাপারটা। দেখো, আমরা মনে করি শব্দার্থ থেকে সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন আসে পড়ে, না, সরাসরি জ্ঞানমূলক তো আসেই, এর সাথে অনুধাবন আসে। একটু বড় বড় শব্দার্থ থাকে না, যেগুলোকে আমরা টিকা বলি, ওখান থেকে আসে। চলো একটা দেখাই। এই যে এখানে একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলি, ধরো খুঁটিনাটি, তাই না? এবার আমরা খ বুঝবো। খ, এই যে দেখো খ, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।
এই প্রশ্নটা কতবার আসছে? রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 18, একই কোয়েশ্চেন 4 বোর্ডে 18 সালে এবং ঢাকা বোর্ডে 16। এই প্রশ্নটা আসে হচ্ছে কি বললাম আমি, শব্দার্থতে। আসলেই আছে ভাই, চলো তো দেখি আসলেই আছে কিনা। এবং এই প্রশ্নটা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাই। এই যে অপরিচিতা, প্রথম পেজের মেবি লাস্টেরটা, প্রথম পেজের লাস্টেরটা না, 1 মিনিট, এই যে দেখো, এই যে খেয়াল করো, এই যে একদম শেষে আসো, এই যে অন্নপূর্ণা শব্দের অর্থ কি? দেবী দুর্গা। আর গজানন শব্দের অর্থ কি? গণেশ। আচ্ছা, ভালো কথা। এবার একটু খেয়াল করো, দেখো, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এটাই বলছে না কোয়েশ্চেনটা? এটাই না? দেখো, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি ব্যাখ্যা করতে বলছে না? ব্যাখ্যা তো এখানে দেওয়াই আছে। এই যে ব্যাখ্যাতে দেওয়া আছে, দেখো এটা কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? এটা ব্যঙ্গার্থে প্রয়োগ করা হয়েছে, এই যে ব্যঙ্গার্থে। এবং আমি যখন তোমাদের এই ক্লাসটা নিলাম আমাদের ইবিআই কোর্সে, তখন দেখো আমিও কিন্তু পড়ানোর টাইমে আগেই ওদেরকে বই দাগানোর টাইমে লিখে দিছিলাম যে বাপ দেখ, এই প্রশ্নটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। কেমনে ইম্পর্টেন্ট? এই দেখো, এই যে লিখে দেওয়া, এই যে দেখো ব্যঙ্গার্থে বলেছেন। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার তো? তাহলে শব্দার্থ থেকে কি শুধু জ্ঞানমূলক আসে? ব্যাপারটা কিন্তু ভুল। হ্যাঁ, তোমরা যে শব্দার্থ পড়ে অভ্যস্ত, যে শব্দার্থ থেকে যে ধরনের জ্ঞানমূলক আসে, এটা হচ্ছে এরকম যে ধরো এই যে রাজশাহী বোর্ড 22 নর্মাল একটা কোয়েশ্চেন দিয়ে দিছে, রসনচৌকি শব্দের অর্থ কি? 1 লাইনের শব্দার্থ। এরপরে দেখো তো, পরের প্রশ্নটা দেখো তো, এরপরে কি? আচ্ছা, ডান। এবার একটু খেয়াল করো, পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতি থেকে প্রশ্ন হয়। একটা প্রশ্ন যদি আমি তোমাদেরকে করি যে অপরিচিতা গল্পের একদম শীর্ষ মুহূর্ত কোনটা? হ্যাঁ, এই প্রশ্নটা করলাম, যে এই প্রশ্নটা আসছে, বহুবার আসছে, অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটা? এই প্রশ্নটা দেখবা যখন এইচএসসি পরীক্ষা দিতে যাবা না, আউলায় যাবা, ভাই কই আছে এটা, কই আছে? একটু পাঠ পরিচিতিটা যদি দেখো, ওখানেই অ্যান্সারটা আছে। কেমনে অ্যান্সারটা আছে চলো একটু দেখাই দিই, তারা এটা দেখানোর পর বাকি অংশ নিয়ে আলোচনা করতেছি। এই যে ধরো আমি পাঠ পরিচিতিতে আসলাম বইয়ের, এই যে আমাদের পাঠ পরিচিতি, এই পাঠ পরিচিতিতে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত এটা কোথায় আছে? এই যে দেখো দাগানোই আছে, শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। দেখছো? তার মানে তুমি কোন অংশ বাদ দিতে পারবা? এবার কোন অংশ বাদ দিতে পারবা না। আর লাস্টের দিন পরীক্ষার আগে পাঠ পরিচিতি পড়ে যে লিখে আসতে পারবা না, খুব প্যারা খায় যাবা। প্যারা মানে মাথা নষ্ট প্যারা খাবা, ঠিক আছে? মাথা নষ্ট প্যারা খাবা। এই যে গেল। তাহলে একটা রচনা পড়বো কিভাবে? সামারি যদি দেই, আগে কবি পরিচিতি পড়তে হবে, তারপর মূল রচনা পড়তে হবে, তারপর শব্দার্থ পড়তে হবে, এরপর পাঠ পরিচিতি পড়তে হবে, সার্বিকভাবে সব পড়তে হবে, তোমার কিছু বাদ দেওয়া দেই নেই। ক্লিয়ার? এবার আসো, এখানে যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেকের মাথায় খুব ঘুরপাক খাবে এই মুহূর্তে। দেখো কেমন প্রশ্ন এটা, যে আমি কি শুধু একাডেমিকের পড়াই পড়বো না অ্যাডমিশনের পড়া পড়বো? আরে বোকা, একাডেমিক আর অ্যাডমিশনের পড়া আলাদা। মনে রাখো, বাংলা প্রথম পত্র থেকে যে প্রশ্নগুলা হয় অ্যাডমিশনে, একদম বইয়ের থেকে হয়। কেমন প্রশ্ন হয় আমি তোমাদেরকে দেখাইতেছি, একটু খেয়াল করো। দেখো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট যেটা, এখানে এটা বাংলা একটা অপশনাল সাবজেক্ট। কেউ যদি হায়ার ম্যাথ কিংবা বায়োলজি না দাগাতে চায়, তবে ওরা বাংলা এবং ইংলিশটাকে দাগাবে। কিন্তু যেটা বি ইউনিট, এটা কিন্তু অপশনাল না, এটা মেইন ওদের, এটা মেইন। বাংলা থেকে প্রশ্ন হবেই 15 মার্কের। হ্যাঁ, যেটা সি ইউনিট, ওদের বাংলা দাগাতে হবেই, এটা তাদের মেইন সাবজেক্ট, 12 মার্কের কোয়েশ্চেন থাকবে, ইভেন রিটেনও তো আছে। তাহলে বুঝো যে এই ইউনিটে আছে, সেও একটা ব্যাকআপ রাখলো বাংলার মাধ্যমে, আর বি আর সি তারা কিন্তু মূল সাবজেক্ট হিসেবে এটা ছোটবেলা থেকেই পড়তেছে, ঠিক আছে? আর মনে রাখো, অ্যাডমিশনের পড়া বাইরের পড়া না, ভিতরেরই পড়া। কিরকম ভিতরের পড়া? দেখো, অ্যাডমিশনের জন্য এই কবি পরিচিতি আর এটা মেন। কারণ কোনো অ্যাডমিশনের প্রশ্ন আসে না এটা বলতে কি বোঝায়? প্রত্যেকটা অ্যাডমিশনের প্রশ্ন আসে কি জানো? যে ধরো অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটা, এটা যদি এইচএসসি তে আসে তাহলে বলবে বলতে কি বুঝাইছে। বাট এটা যদি অ্যাডমিশনে আসে এই কোয়েশ্চেনটা, তাহলে বলবে কি জানো? এটা কোন গল্পের উক্তি, কোন গল্পের লাইন, কোন গল্পের চরণ বা কবিতার চরণ, এরকম প্রশ্ন আসবে। তো এটা তো পারবো আমরা। তাহলে অ্যাডমিশন তো প্যারাদায়ক কিছু না, এখন থেকে আমাদের পড়তে হইতেছে। দেখো এবার কয়েকটা কোয়েশ্চেন দেখাই যে কবি পরিচিতিটা কত গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, ধরো
এই যে প্রশ্নটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট, যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে কারণ এটাকে বি ইউনিটের ভিতরে মার্জ করা হয়েছে, প্রশ্নটা করছে কি দেখো, প্রশ্নটা করছে রক্তকরবী কি ধরনের রচনা। ভাই এটা তো মাথায় আওলায় গেল, রক্তকরবীর নাম তো জীবনে শুনি নাই। দুষ্টু পোলা বাইন, রক্তকরবীর নাম শুনোস নাই? তোদেরকে পিটানো উচিত। দেখ আমি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ, কোথায় আছে রক্তকরবীর কথা, কি আসলেই আমরা শুনিনি? কবি পরিচিতির একেবারে শেষে, সাহিত্য পরিচিতির পাশে সর্বশেষটা লেখা রক্তকরবী। কিভাবে রক্তকরবী লেখা দেখো তো, এই যে দেখো এখানে লেখা মিস্টার রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে রক্তকরবী লেখা না, লেখা না? এটা কি ধরনের রচনা, এই প্রশ্নটা তো চাইছে। দেখো বিশেষভাবে উল্লেখযোগ্য নাটক, তার মানে তার নাটকের ভিতরে কি আছে? রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী আছে না? শেষ, খাতাম। তাহলে এটা তো বই থেকেই আসলো। তো অ্যাডমিশনের জন্য খুব চাপ নিয়ে পড়তে হয় না। এগুলা খুঁটিনাটি বিষয়গুলা যাদের মনে রাখার ক্ষমতাটা একটু বেশি, তারা একটু বেশি সুবিধা পাবে। ঠিক আছে, এবার একটু আসো, অ্যাডমিশন নিয়ে যেহেতু কথা বলতেছি, আর একটু তোমাদের অ্যাডমিশন সম্পর্কে পরিচয় করাই। দেখো এখানে আমি কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রাখছি, অ্যাডমিশনের প্রশ্ন। হ্যাঁ, খেয়াল করো, রবীন্দ্রনাথের মুক্তধারা এটা কি? একটু আগে এই ব্যাপারটা দেখলাম না, এই যে মুক্তধারা লেখা না, এবং মুক্তধারা কি নাটক। একটু আমরা এই জায়গায় চলে যাই, তাহলে মুক্তধারা যে একটা নাটক, এইটা আমার কি আলাদাভাবে পড়া লাগছে? আমি যখন ক্লাসে তোমাদেরকে এটা পড়াইতেছি ওইটার সাথে এটা আমি বলে দিলাম না? আচ্ছা এবার একটু দেখো, শেষের কবিতা কোন ধরনের রচনা? আচ্ছা এটা একটা উপন্যাস। ভাই কেমনে উপন্যাস? আপনি তো পড়ান দেখা পারেন, আমি পড়াই দেখা পারি না। দেখো এই যে দেখো তো শেষের কবিতা লেখা কই, এই যে দেখো শেষের কবিতা, এবং প্রশ্নটা কি আসছে, তার রচিত উপন্যাসগুলা কি? শেষের কবিতা। এটা কি বাইরে থেকে পড়ছি? না। তার মানে একাডেমিক আর অ্যাডমিশন তো আলাদা কিছু না। এবার একটু দেখো তো, অপরিচিতা গল্পগুচ্ছটি গল্পগুচ্ছের কোন খণ্ড থেকে কোন খণ্ড রয়েছে? এই যে একটা কোয়েশ্চেন, ভাই এটা আমি পারবো না, আমরা জীবনেও পারবো না। অপরিচিতা গল্পগুচ্ছটি গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে? আচ্ছা তোমরা কি একটু পাঠ পরিচিতি পড়ছো? পাঠ পরিচিতির প্রথম লাইনটা দেখছো? সেই প্রথম লাইনে অ্যাটলিস্ট 4টা এমসিকিউ আসা সম্ভব ছিল। কিভাবে সম্ভব ছিল জানো? এত তথ্য দেওয়া আছে। এই যে দেখো এখানে দাগাই রাখছি আমি যে গল্পগুচ্ছর 3য় খণ্ডে 1927 সালে। তাহলে আমি কি দাগাই দিতে পারবো না এটা? হ্যাঁ, এটা তো এই যে দাগাই দিলাম 3য়। এবার দেখো তো মুসলমানের গল্প নামক রচনাটি কে লিখছে? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কি আমরা পারবো না? তাহলে দেখছো এটার জন্য কি আমাদের খুব খুব প্রিপারেশন নিতে হবে। এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী? আমার বিশ্বাস প্রত্যেকটা শিক্ষক যখন এই রচনাগুলা পড়াইছে না, এই কথাটা উল্লেখ করছে যে তিনি এশীয়দের মধ্যে প্রথম, এবং বাঙালিদের মধ্যে কত? প্রথম। এবং কয়জন বাঙালি আজ পর্যন্ত নোবেল পায়? এইটাও প্রত্যেকটা লেখক, সরি প্রত্যেকটা টিচার হয়তো বা তোমাদেরকে পড়ায় দিবে। কেমনে? আমিও পড়াইছি। দেখো যখন আমি বিদ্রোহী কবিতাটা পড়াচ্ছিলাম, এটা হচ্ছে বিদ্রোহী কবিতার কবি পরিচিতি, একটা ডিফারেন্ট ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি ওদেরকে লিখে দিছিলাম কয়জন বাঙালি নোবেল পান। প্রথম জন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে পায়। তারপরে অমর্ত্য সেন, যিনি ইকোনমিক্সে পায় 1998-97 দিকে। ডক্টর মোহাম্মদ ইউনুস কিসে পায়? শান্তিতে পায়। অভিজিৎ ব্যানার্জি কিসে পায়? ইকোনমিক্সে পায় 2019 সালে। এই যে 4জন পাইছে এখন পর্যন্ত। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তো প্রত্যেক শিক্ষক এখান থেকে পড়াই দিবে তোমাদের, তোমাদের একটু পড়ে নিতে হবে। এবার আসো, আচ্ছা এবার আরো কিছু একটু দেখাই তোমাদের। হ্যাঁ, তাহলে এখান থেকে অ্যান্সারটা দিলাম, ধরো তিনি হচ্ছে প্রথম। এবার আরো কিছু দেখাই। ধরো এখানে আমি নর্মালি একটা জিনিস রাখছি যে অ্যাডমিশনে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো এরকম হয়, মানে সরাসরি বইয়ের লাইন তুলে দিয়ে বলবে এটা কোন রচনার। কবি পরিচিতি ব্যতীত যে কোয়েশ্চেনগুলো হয়, দেখো অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ের বিমর্ষ মুখ কোন রচনার বাক্য? এটা অপরিচিতার বাক্য। ভাই এটা তো আমি পারবো না, এটা ইম্পসিবল। হ্যাঁ আমি জানি ইম্পসিবল, কারণ তুমি তো ফাঁকি দিবা, ফাঁকি দিলে ইম্পসিবল, আদারওয়াইজ ইম্পসিবল না। দেখো তোমরা যদি এই পেজে আসো, একদম লাস্টের দিকে যাও, এই পেজের, হ্যাঁ 3 নাম্বার দৃশ্যের একদম লাস্টের দিকে যাও, দেখো তো এখানে আছে কিনা। দেখো যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তো বইয়ের লাইন। অ্যাডমিশন মানেই তোমার মূল পাঠ্য বইটা ভালো মতো পড়তে হবে বাংলার ক্ষেত্রে, বিশেষ করে প্রথম পত্রের ক্ষেত্রে। তাহলে ডান। এবার দেখো তো আরেকটা কোয়েশ্চেন, অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়? বইয়ের প্রথম লাইনটাই এইভাবে বলা, কি বলতো? আজ আমার বয়স 27 মাত্র।
এই বয়সটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়? দ্যাট মিনস এটা কোন বয়স? 27 বছর বয়স। দেখো তো ফুল্গু নদীর বৈশিষ্ট্য কি? তোমাদের শব্দার্থ থেকে প্রশ্ন হয়েছে, দেখো অন্তঃসলীলা শব্দার্থ থেকে কোয়েশ্চেন আয় হায় রে। তার মানে যেই প্রিপারেশন তোমার কলেজের, সেই প্রিপারেশনই তো অ্যাডমিশনের, তাই না? বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আরো কিছু কোয়েশ্চেন দেখাই। দেখো তো, ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটা কে বলে? এই উক্তিটা বিখ্যাত উক্তি, অনুপমের হবু শ্বশুর বলছিল, হবু শ্বশুর হবু হয়েই রয়ে গেল। এবার দেখো ফলগু কি? একই কোয়েশ্চেন, অন্তঃসলীলা একটি নদী। ক্লিয়ার? এবার দেখো অ্যাডমিশনের সব থেকে টাফ কোয়েশ্চেন কোনটা হয়? সব থেকে টাফ এই যে দেখো, এই প্রশ্নগুলো যখন আসবে তখন একটু প্যারা খাওয়া লাগবে আমাদের। কেমন প্রশ্ন? শেষের কবিতা, এটা একটা উপন্যাস, এই পর্যন্তই আমরা জানি। আর যারা বই টই একটু কম পড়ে তাদের ক্ষেত্রে এটা একটু প্যারা হয়ে যাবে না বলতো? বলছে শেষের কবিতা গল্পের ক্যারেক্টারকে। আমি তো জানি অমিত রয়, তুমি জানবা কেমনে? এটা আসলে জানার উপায় নাই তুমি যদি বই খাতা না পড়ো। কি করতে হবে? আমি যেটা করি, আমার ইবিআই কোর্সে কবি পরিচিতির জন্য ডিফারেন্ট একটা টাইম সেগমেন্ট রাখি ক্লাসে, যেখানে মূল ক্লাসটা কবি পরিচিতি নিয়ে হয়। ঠিক আছে? যেমন ধরো একটা বিখ্যাত রচনা আছে না বলতো, পদ্মা নদীর মাঝি। কি বিখ্যাত এটা, কি বিখ্যাত মানে মাথা নষ্ট বিখ্যাত একটা উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়। বলতো এখানকার ক্যারেক্টার কারা? আমরা ছোটবেলায় পড়ছি কুবের ও কপিলা, হ্যাঁ, কিংবা হোসেন মিয়া একটা ক্যারেক্টার আছে। হোসেন মিয়া কার সৃষ্ট চরিত্র? এই ধরনের প্রশ্ন দিবে, হোসেন মিয়া কার সৃষ্ট চরিত্র? মাথা নষ্ট কোয়েশ্চেন, এটার অ্যান্সার কেমনে দিব আমি? এই যে ক্লাস করতে হবে তখন তোমার একটু। হ্যাঁ, কলেজের টিচার বা শিক্ষকগণ হয়তো বা একটু বিজি বেশি থাকেন, তাদের সময়টা ইউটিলাইজ করার জন্য এই এক্সট্রা জিনিসগুলো বলা যায় না, কিন্তু অনলাইনে পড়ানো সম্ভব। ঠিক আছে? এবার একটু দেখো, আরেকটা প্রশ্ন যদি করি, নকশিকাথার মাঠের ক্যারেক্টারটা কে? কিংবা সাজু ও রূপায় কোন গ্রন্থের চরিত্র? সুজন ও দুলালী কোন গ্রন্থের চরিত্র? তো এইগুলা হচ্ছে বলা যায় সব থেকে টাফ, বা আমি এটাকে টাফেস্ট ধরলাম এই প্রশ্নগুলো। তাহলে দেখো খুব একটা কঠিন না, খুব একটা না। একটা প্রশ্ন কঠিন আসলো, বাকিগুলো তো তোমার পারার কথা, তাই না? কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় অ্যাটলিস্ট 50-50 কোয়েশ্চেন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে হয়। বুঝছো? ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে ধরো ফার্স্ট পেপার থেকে কোয়েশ্চেন হলো 6টা, সেকেন্ড পেপার থেকে হবে 9টা, এভাবে 15টা। সি ইউনিটে ধরো 6টা 7টা, 6টা 5টা, এরকম এরকম চেঞ্জ হবে আর কি। তো গেল, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটাও পেলা। এবার দেখো, তোমরা কি আসলে অনলাইনে কোর্স করবা নাকি অফলাইনে করবা, কিংবা বাংলা কি পড়া লাগে কি লাগে না? টোটালি এটা তোমার চয়েস যে তুমি কোথায় করবা। যেহেতু আমি অনলাইনে পড়াই এবং অফলাইনেও পড়াই, আমি দুইটা জিনিস বলি। অফলাইনে টাইম ওয়েস্ট হয়, মোটামুটি একটু টাইম ওয়েস্ট হয়, ঠিক আছে? অনলাইনে একটু বেশি ডেলিভার করা যায়। অফলাইনটা অনেকটা কলেজের মতোই, কলেজে অনেক শিক্ষার্থী থাকে, অফলাইনে অনেক শিক্ষার্থী থাকে। তুমি যদি টাইমটাকে ইউটিলাইজ করতে চাও খুব সুন্দর মতো, তবে আমি বলবো অনলাইন ইজ অলওয়েজ আ বেটার অপশন ফর ইউ অল। সময়টা অনেক কমে, খরচটাও অনেক বাঁচে। এখন তোমার যার কোর্স ইচ্ছা তুমি তার কোর্সে ভর্তি হও, আমি তোমাদেরকে বাধা দিচ্ছি না। কিন্তু যদি মনে হয় আমার একটা কোর্স আছে বা আমার কোর্সে ভর্তি হতে চাও, তাহলে ইবিআই 3.0 এই কোর্সটাতে ভর্তি হতে পারো। একটা প্রোমো কোড দিয়ে দিচ্ছি, 300 টাকার ডিসকাউন্ট তোমরা পাবা। বড় হাতে লিখবা কম নেন, কম নেন, 2000 টাকায় 10 মাসের একটা কোর্স, একাডেমিক টু অ্যাডমিশন। প্রচুর প্রশ্ন সমাধান হয়, প্রচুর ডাউট সলভ হয়, প্রচুর ক্লাস হয়, সাজানো গোছানো একটা কোর্স। ঠিক আছে? এটাতে তোমরা একটু যুক্ত হয়েও। আর তোমাদের যে ক্লাসগুলো সাজেস্ট করে গেলাম তোমরা দেখো। তোমাদের যদি সন্দেহ থাকে আমাকে নিয়ে, একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে আমাদের ইবিআই এর 3টা ট্রায়াল ক্লাস আছে, এক্সাম আছে, এগুলো দেখতে পারো। কমেন্ট সেকশনে একটু পিন করে দিব আমি লিঙ্কটা, ইবিআই ট্রায়াল প্যাকের, তোমরা একটু দেখে নিও। আর তোমাদের কি কি প্রয়োজন আমি ভাবছি তোমাদের জন্য আসলে উন্মুক্তভাবে কিছু দিব, এবং ইনশাআল্লাহ দিব। এবার একটু আসো, বাংলা সেকেন্ড পেপার সম্পর্কেও যদি এরকম ক্লাস চাও, ক্লাসটা দেওয়া আছে, 1 মাস আগে দিছি, এবং তোমাদের থেকে মাশাআল্লাহ খুব ভালো সাড়া পাইছি। 131K ভিউ পাইছি আমি তোমাদের থেকে। এবং আমি আজকে এটার অ্যালগোরিদম দেখতেছিলাম, লাস্ট 48 ঘন্টায় প্রায় 4000 স্টুডেন্ট এই ক্লাসটা দেখছো। সেখানে বাংলা সেকেন্ড পেপার কেমন ধরনের প্রশ্ন হয়, যেহেতু এমসিকিউ নাই, এগুলো বলছি আমি তোমাদের। ঠিক আছে? তোমরা এই ক্লাসটা থেকে একটু দেখে নিতে পারো জিনিসটা। এবার আসো বই।
কোন বইটা কিনবা? দেখো, বইয়ের ব্যাপারে যদি আমি বলি, প্রথম বইটা হচ্ছে সাহিত্য পাঠ। সাহিত্য পাঠ এটা লাগবে একদম লেটেস্টটা, হ্যাঁ। সহপাঠ এটা পুরান হলেও হবে, সহপাঠ এটা পুরান হলেও হবে, সমস্যা নেই। আর যে সেকেন্ড পেপার বই, আমার একটা পছন্দ আছে, সেই পছন্দটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর বইটা। অক্ষরপত্র, এটার জন্য অক্ষরপত্র আমাকে টাকা পয়সা দেয় না, কিছুই দেয় না। প্রত্যেকটা প্রকাশনী আমাদেরকে সৌজন্য সংখ্যায় বই দিয়ে যায়। তো অক্ষরপত্রটা আমার কাছে ভালো লাগছে দেখে আমি তোমাদেরকে বলতেছি। ভাষা শিক্ষা আছে, ভাষা রীতি আছে। আগে দেখো কলেজ কোনটাকে সাপোর্ট করে। ম্যাক্সিমাম কলেজই অক্ষরপত্র দেওয়ার কথা। আমি বইটা দেখাই, আমার কাছে লেটেস্ট বইটা আছে। দাঁড়াও 1 মিনিট। এই যে এটা হচ্ছে আমার লেটেস্ট বই, অক্ষরপত্রের লেটেস্ট বই আর কি। এই যে এটা সৌজন্য কপি। তোমরা হয়তো বা, যদিও সৌজন্য কপি, এটা হচ্ছে প্রিন্ট দেওয়া, কি বলে, নিউজ প্রিন্ট দেওয়া। তোমরা ভালো প্রিন্টই পাবা, তো দেখতে পারো। বইটা অনেক গোছানো, এবং কিভাবে আসবে প্রশ্ন এই ভিডিও দেখলেই হবে তোমাদের। তো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা, শর্ট অ্যান্ড সিম্পল। আশা করি তোমরা সব উত্তর পাইছো, এবং কীভাবে ভালো রেজাল্ট করতে হয় সেই উত্তরটাও তোমাদেরকে আমি দিতে পারছি। এবং আমার সাথে বা আমাদের সাথে যদি যুক্ত হতে চাও, কমেন্টের লিঙ্কটাতে একটু ঢুকে আগে ক্লাসটা যাচাই করো, দেখো ভালো লাগে কিনা। ভালো না লাগলে দরকার নেই, যার কোর্স ভালো লাগে তুমি তার কোর্সে ভর্তি হও, ডোন্ট ওয়ারি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।